নমস্কার। ডাকবাংলা.com-এর পাতায় দূরপাল্লার এইবারের পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। যেমন আপনারা জানেন যে দূরপাল্লা না করে দূরপাল্লারও অনেকগুলো মাস বয়স হয়ে গেল। দূরপাল্লা হচ্ছে সেই জানলা, যে জানলায় বসে আমি আর আপনারা একসঙ্গে চোখ রাখি আমাদের বেড়ানোগুলোর দিকে, আমাদের ভ্রমণ অভিজ্ঞতার দিকে। তো প্রত্যেকবারই ভাবি যে বেড়ানো বুঝি শেষ হয়ে আসছে, বেড়ানোর অভিজ্ঞতা তো অনন্ত নয়, পরের বার দূরপাল্লায় কি ভাগ করব। আর কেবল তো বলা নয়, তার সঙ্গে বেড়ানোর ছবিও দিতে হবে, নইলে সেই মজা থাকে না। তো এবারে বেশ ধন্দে পড়ে গিয়েছিলাম যে বেড়ানোর কথাই ভাগ করব বলে ভাবছি, দেখছি যে ইতিমধ্যেই আপনাদের সঙ্গে এই দূরপাল্লার জানলায় সেটা ভাগ করা হয়ে গেছে। খুঁজতে 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 একটা বেড়ানোর ছবি চোখে পড়লো, যেটা এখনো পর্যন্ত ভাগ করা হয়নি। হয়তো এই জন্যই ভাগ করা হয়নি যে মাত্র একদিনের সফরে সেই শহরটায় আমরা গেছিলাম। সত্যি বলতে কি, সেটা কেবল একটা শহর নয়, একটা দেশের রাজধানীও। আমরা সকালবেলা সেই দেশে ঢুকেছিলাম, সেই দেশের রাজধানীতে ঢুকেছিলাম, এবং সন্ধ্যের পর সেই শহর থেকে, সেই রাজধানী থেকে, সেই দেশ থেকে আবার বেরিয়ে এসেছিলাম। এরকমটা বোধহয় একমাত্র ইউরোপে করা যায়, কারণ এত গায়ে গায়ে ইউরোপের পাশাপাশি দেশগুলো, এবং একই ভিসায় বেশ কিছু দেশ অতিক্রম করা যায়। ফলে এই একটা শহরে আমরা একটাই দিন কাটিয়েছিলাম। সেই জন্যই হয়তো এর আগে আপনাদের সঙ্গে ভাগ করে নেওয়া হয়নি। কিন্তু পরে ভেবে দেখলাম যে দুটো কি তিনটে শহর এমন আছে ইউরোপের, যেখানে আমরা সকালে গেছি, রাতে ফিরে এসেছি, যাকে বলে ডে ট্রিপ করা। আর এইটা একেবারে চূড়ান্ত, কারণ একটা অন্য দেশ থেকে এই দেশে সকালে ঢুকেছি, আবার রাতে অন্য দেশে ফিরে এসেছি। তাহলে ভেঙেই বলি, প্যারিস থেকে বেলজিয়াম গেছি সকাল সকাল, বেলজিয়ামের ব্রাসেলস শহরে সারা দিন কাটিয়েছি, সন্ধেবেলা আবার প্যারিস ফিরে এসেছি। তো সেবার আমাদের সঙ্গী ছিল বেশ কয়েকজন, সেটা আগে বলি। সেবার আমরা কয়েকদিন থিতু হয়েছিলাম আমাদেরই বন্ধু দম্পতি রাজরূপা আর দেব, ওদের বাড়িতে। চমৎকার তাদের আতিথেয়তা, তাদের উষ্ণতা, তাদের আপ্যায়ন, আর সুন্দর একটা বাড়ি তাদের রটারডামে, অ্যামস্টারডাম থেকে সামান্যই দূরে, তো নেদারল্যান্ডসে। সেখানে আমরা থেকেছি, এবং রাজরূপা আর দেবের যমজ কন্যা সন্তান, তারা ভারী মিষ্টি, তেমনি দস্যি। এখন নিশ্চয়ই অনেকটা বড় হয়ে গেছে, তাদের সঙ্গে অনেকদিন দেখা হয়নি আমাদের। তো আমরা সবাই মিলে ঠিক করলাম যে একদিন ব্রাসেলস যাব, কারণ আমার ভীষণ বেলজিয়াম দেখার ইচ্ছে, দুর্বারও তাই। কিন্তু অনেক দিন হাতে নেই, কি করা যায়। তখন ওরাই এরকম একটা ভাবনা চালিয়ে দিল যে এত তো কাছে, টুক করে গিয়ে দিনের দিন দেখে চলে আসা যায়। আর আমাদের সেই বন্ধু দম্পতি যারা লন্ডনে থাকেন, যাদের কথা আগে অনেকবার বলেছি, যাদের ছবিও আপনারা দেখেছেন, সুমন এবং সৌমি, দুর্বার মাধ্যমে যারা আমার বন্ধু হয়েছে, তো তাদেরও সেদিন ডেকে নেওয়া হলো। তারা দেখলাম সেই দিনটা ফাঁকা ছিলেন, একটা সপ্তাহান্ত। তো তাদের বলা হলো যে তোরা ব্রাসেলস চলে আয়, আমরা এদিক থেকে ব্রাসেলস যাচ্ছি, সারাদিন ব্রাসেলসে ঘুরে বেড়াবো। তো কি কি দেখবো আমরা এরকম কোনো পরিকল্পনা করে যাইনি। যেমন প্যারিস গেলে আমরা ভেবে যাই যে ডে 1 এই, ডে 2 এই, ডে 3 এই, আমাদের 7 দিনের একটা রোস্টার থাকে। বা এর আগে আগে যেমন ইটালিতে গেছি, রোম, একটা এত বড় শহর, ওরকমভাবে দিন দিন ভাগ না করে নিলে সেই শহরের সব কিছু ঠিকভাবে দেখা সম্ভব না। তো যাচ্ছি একদিনের জন্য, আর কি বা দেখবো। তো ঠিক করা হলো আমরা হেঁটে বেড়াবো। মানে ইউরোপের শহরগুলোর মজা এটাই, আপনারা জানেন যে হেঁটে বেড়ালেই অনেক কিছু দেখা যায়, সেই অভিজ্ঞতা অতুলনীয়। তো আমরা ব্রাসেলস পৌঁছলাম। আমার নিজের কয়েকখানা আলাদা আগ্রহের বিষয় ছিল। প্রথমটাই বলি, এবং গিয়েই সেদিকে আমরা ঝাঁপ দিলাম। সেটা হচ্ছে ব্রাসেলস বা বেলজিয়াম। বিশেষত বেলজিয়াম হচ্ছে যেখানে টিনটিনের স্রষ্টা যেখানে জন্মেছিলেন, বা যে দেশ থেকে আসতেন। ফলে টিনটিন ছোটবেলায় গোগ্রাসে গিলেছি, এখনো সময় পেলে টিনটিনের পাতা উল্টাই। ফলে আমার প্রথমেই যেটা মনে পড়লো বেলজিয়াম যেতে গিয়ে, যে আরে টিনটিনের জন্মস্থান তো এটাই, টিনটিনের স্রষ্টা যদি এখানে জন্মে থাকেন, সে টিনটিন যে দেশীয়ই হোক না কেন, তার জন্মস্থান তো এটাই। ফলে টিনটিনকে দেখতে হবে। তো ব্রাসেলস গিয়ে পৌঁছলাম আমরা যেদিন, খুব ছিমছাম একটা দিন, চওড়া সমস্ত রাস্তা,
দুপাশে রেস্তোরাঁ, সেখানে ভিড় করে মানুষজন ছুটির দিনে রোদ পোহাচ্ছেন, চমৎকার ঝলমলে রোদেলা দিন ছিল। আর উঁচু উঁচু সমস্ত বাড়ি, দুপাশে মাথার উপরে তাকালে ঝলমলে নীল আকাশ, সে রোদ ঠিকরে পড়ছে বাড়ির কিনার লেগে, পাঁচিলে লেগে উপচে পড়ছে। আর সব বাড়ি, প্রায় সব বাড়ির জানলায় বা বারান্দায় ফুলের কেয়ারি। এটা দেখে এত ভালো লাগলো, এবং সে সমস্ত অযত্নে নেই, এত যত্নে আছে সেই সমস্ত ফুল, মনে হচ্ছে তারা বুঝি আজই ফুটেছে। তো শহরটার মোটামুটি ছিমছাম চেহারা এইরকম দেখলাম। তারপরে হাঁটতে হাঁটতে হঠাৎ একটা গলিতে দেখি একটা দেয়াল জুড়ে টিনটিনের গ্রাফিতি। সেই প্রথম বেলজিয়ামে, ব্রাসেলসে টিনটিনের সঙ্গে দেখা। তো আমি ওদের বললাম যে কোথায় টিনটিনকে আরেকটু ভালো করে দেখা যায়। তো ওরা আমাকে একটা টিনটিন স্টোরে নিয়ে গেল, যেখানে টিনটিনের রাজত্ব। সেইখানে ঢুকে তো আমার টিনটিন অনুরাগী হিসেবে মাথা ঘুরে গেল। টিনটিনের কত রকমের যে আকৃতি আদল তার পুতুল রয়েছে, সেটাই ভাবা মুশকিল। সম্ভবত সমস্ত কাহিনী থেকে টিনটিনের পুতুল রয়েছে। সেটা চন্দ্রযান হোক, যে রকেটে করে টিনটিন চাঁদে গেছিল, বা যে সাবমেরিনে করে টিনটিন মহাসাগরের নিচে নেমেছিল, সেখানে টিনটিনের নিজস্ব হাজার রকমের গড়নের পোজের মূর্তি, প্রফেসর ক্যালকুলাস, থমসন অ্যান্ড থমসন, ক্যাপ্টেন হ্যাডক তো আছেই, কুট্টুস, যে মানে স্নোই, যাকে আমরা কুট্টুস বলে জানি। এবং সেইটা এমন একটা দোকান যে আমি স্তব্ধবাক হয়ে গেলাম। বিয়াঙ্কা ক্যাস্টাফিয়ার, যার গান শুনে সেই কাঁচে ফাটল ধরেছিল। তো এই স্টোরটা ঘুরে দেখতেই অনেক সময় লাগলো। এবং টিনটিনের নাম খোদাই করা আছে তার তলায় দাঁড়িয়ে আমি রাজরূপা দেবের 2 মেয়েকে নিয়ে ছবিও তুললাম, তারাও খুব খুশি। খুব ইচ্ছে ছিল অনেক কিছু কিনি, যা দেখছি তাই কিনতে ইচ্ছে করলো, কিন্তু এমন দাম, এইটা বলে রাখা ভালো, এমন আকাশ ছোঁয়া দাম যে তাতে হাত ছোঁয়াতেই পারলাম না। তো সেখান থেকে আমরা বেরোলাম শহরে। সুমন বলল যে এখানে একটা পানশালায় না গেলে নাকি জীবন বৃথা, সেটা হচ্ছে, তার নাম ডিলেরিয়াম। ডিলেরিয়াম মানে আপনারা জানেন ভুল বকা, মানে সেই অর্থে স্থূলভাবে তার ব্যাখ্যা করলে ডিলেরিয়াম। তো সেই পানশালা নাকি তাদের নিজস্ব বিয়ার তৈরি করবার তাদের কারখানা আছে, এবং সেখানে 100 কত রকমের বিয়ার পাওয়া যায়। তো আমরা ডিলেরিয়ামে ঢুকলাম। খুব ছোট্ট একটা পানশালা, আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন, নানান রকমের পোস্টার লাগানো, বিজ্ঞাপন লাগানো, টিমটিমে আলো জ্বলছে দিনের বেলাতেও, সামনে একটা ছোট্ট গলি। সেখানে সত্যি দেখলাম 100রও বেশি রকমের বিয়ার পাওয়া যাচ্ছে। তো আমরা অল্প অল্প করে স্বাদ নিলাম। নেশার চাইতে স্বাদের যে আগ্রহ সেটাই বেশি ছিল। তারপর বেরিয়ে এলাম ব্রাসেলসের পথে। তো একটা দেয়ালে, আমার যেমন গ্রাফিতি ভীষণ ভালো লাগে, একটা দেয়ালে দেখলাম 3 জন বুড়ি পাশাপাশি বসে আছেন। এত চমৎকার একটা গ্রাফিতি, আমার সঙ্গে সঙ্গে মনে পড়ে গেল শঙ্খবাবুর সেই লাইন, কথা বলছিল সাদা 3 বুড়ি সাবেককালের পোশাকে। তো সেই গ্রাফিতির পাশে একদিকে রাজরূপা, আরেকদিকে দুর্বা, সমী দাঁড়ালো। আমরা একটা ছবি তুললাম, সেই ছবি আজও আমাদের স্মৃতিতে উজ্জ্বল। যেতে যেতে দেখি আরেকটা গ্রাফিতি, এক ভদ্রলোক এক ভদ্রমহিলা পরস্পরকে জড়িয়ে আছেন, তার দুপাশে আমি আর দুর্বা দাঁড়িয়ে ছবি তুললাম। এগুলোই থেকে যায় স্মৃতিতে, আর কিছুই নয়। তো টিনটিন দেখা হলো, আমাদের গ্রাফিতি দেখা হলো, বেলজিয়ামের রাস্তাঘাটে হাঁটা হলো, এবং অবশ্যই ওয়াফল খাওয়া হলো। বেলজিয়ামের ওয়াফল খুব বিখ্যাত, এবং সেই সময় সকলেরই হাত চকোলেটে চ্যাটচেটে বলে আর ছবি তোলা হয়নি, কিন্তু আমরা প্রত্যেকে প্রচুর সময় নিয়ে বেলজিয়ামের বিখ্যাত চকোলেট ওয়াফল খেয়েছি। তাই খেয়েই আমাদের প্রায় দুপুরের খাবার সাঙ্গ হয়ে গেছে। শেষমেশ আমরা পৌঁছলাম বেলজিয়ামের প্রাসাদ চত্বরে, যেটার কোনো তুলনাই নেই। ওই ঝলমলে রোদে, ওই ঝকঝকে নীলাকাশের নিচে ওই রকম পুরনো একটা স্থাপত্য মাথা তুলে দাঁড়িয়ে থাকলে যে কীরকম লাগে, সেটা না গেলে বোঝা যাবে না। অনেক সময় গেলেও বাক্যে প্রকাশ করা মুশকিল। আমি প্রচুর ছবি তুললাম, প্রচুর মানুষ সেখানে ঘুরছেন, ফল ফুলের বাজার বসেছে, একের পর এক রেস্তোরাঁ, তার সামনে নিজেকে দাঁড় করিয়ে একটু ছবি তোলালাম লোভীর মতো। এবং সেই প্রাসাদ চত্বরে আমরা অনেকটা সময় কাটালাম। সেখানে কোন দেশের মানুষ না আছেন, সব দেশ থেকে পর্যটক গেছেন, হই হই করে ঘুরে বেড়াচ্ছেন। আমরাও কিছুক্ষণ ঘুরলাম,
এবং ভাগ্যিস একটা গ্রুপ ছবি তুললাম যেখানে আমরা প্রত্যেকে আছি, নইলে সকলের স্মৃতি এক জায়গায় জড়ো করে রাখা যেত না। তো ব্রাসেলসে আবার ফিরে যেতে হবে, বেলজিয়ামে যেতে হবে, কারণ বেলজিয়ামে আমার প্রিয় গোয়েন্দার বাড়ি, বেলজিয়ামে এরকুল পোয়ারো। আমার প্রিয়তমা নায়িকার বাড়ি বেলজিয়ামে, ব্রাসেলসেই, অড্রে হেপবার্ন। সেদিন সময় পাইনি বলে অড্রে হেপবার্নের বাড়ি যাওয়া হয়নি, কিন্তু ওই একদিনের বেলজিয়াম ভ্রমণে, ব্রাসেলস ভ্রমণে আমরা অনেকটা অভিজ্ঞতা সঞ্চয় করেছি। সেটুকুই আজকের দূরপাল্লায় আপনাদের সঙ্গে ভাগ করে নিলাম। আশা করি পরের দিন অন্য ভ্রমণের গল্প ঠিক খুঁজে পাবো এবং তাদের ছবি নিয়ে আপনাদের সঙ্গে দেখা করতে পারবো। ভালো থাকবেন, দেখা হবে।